খবরের শুরুতেই শিরোনাম। অনলাইনে ফর্ম ফিল আপ করতে না পারলে কি জনগণনা থেকে বাদ? জরুরি আপডেট জানুন। বিরাট সুখবর, এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম। কলকাতায় কত হলো দাম? এ জন্মে আর বুঝি ফেরা হবে না বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আক্ষেপের সুর তসলিমার। প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘুরতেই সন্দেহ, ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল ফারাক্কা জিআরপির। আবারও রক্তাক্ত কাশ্মীর, কুলগামে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পরিযায়ী শ্রমিক, ক্ষোভে ফুঁসছে উপত্যকা। আসছি বিস্তারিত খবরে। আজ থেকে শুরু জনগণনা। এবার মানুষ নিজেই নিজের তথ্য দেবেন। আজ থেকেই শুরু হয়ে 15 দিন ধরে চলবে জনগণনার ফর্ম ফিল আপ। তারপর 16 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ ড্রাইভ উপর ভেরিফিকেশন হবে। জনগণনার কাজের জন্য 14,399 জন এনুমারেটর নিয়োগ করা হয়েছে। প্রায় 2000-এর বেশি সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। জনগণনার জন্য 33টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিককে। পরিবারের সমস্ত তথ্য দিতে হবে। তারপর সশরীরের সমস্ত তথ্য যাচাই হবে। নথি ভরার সময় নাগরিককে বাড়ির এলাকার লোকেটার দিতে হবে। এখন 15 আগস্টের মধ্যে যারা অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকছে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা। আর যারা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন তাদের কাছ থেকে 11 সংখ্যার আইডি নম্বরটি সংগ্রহ করে কর্মীরা দেওয়া তথ্যের সত্যতা যাচাই করে নেবেন। গৃহ গণনার সময় ঘরের মেঝে সিমেন্ট না মার্বেলের, কিংবা রান্নার কাজে কি ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, এই জাতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হবে। অনলাইনে কেউ ভুল বা মিথ্যা তথ্য জমা দিলে কর্মীরা তা চিহ্নিত করে সরাসরি প্রশাসনকে জানাবেন। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শহর কলকাতাকে মোট 8,112টি ব্লকে ভাগ করা হয়েছে। কর্মী কিছু 180 থেকে 200টি পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার কর্মী এবং সরকারি স্কুলের শিক্ষকদের এনুমারেটর সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হয়েছে। তাদের 3 দিনের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে এই সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি করছেন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিশেষ কার্টুনের সাহায্যে প্রচার শুরু হয়েছে। জনগণনার কাজ মিটলে আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাসে লিঙ্গভিত্তিক জনগণনার কাজ শুরু হবে, যেখানে রূপান্তরকামীদেরও আলাদাভাবে চিহ্নিত করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মাসের শুরুতেই বড় সুখবর, বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীদের। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড় কাটছাঁট করল সরকার। বিভিন্ন মেট্রো শহরের পাশাপাশি কলকাতায় সবথেকে বেশি কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। একেবারে 209 টাকা কমলো 19 কেজি সিলিন্ডারের দাম। মাসের শুরুতে এটা স্বস্তির খবর বইকে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় 209 টাকা এবং দিল্লিতে 202 টাকা কমানো হলো। নতুন রেট চার্ট অনুসারে আজ থেকে কলকাতায় 19 কেজির একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে 2,872 টাকা 50 পয়সা। তবে গৃহস্থলীর ব্যবহার 14 কেজি 200 এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিক এলপিজির দাম কমায় রেস্তোরাঁ, হোটেল, রাস্তার ধারের খাবারের দোকান, ক্যাটারিং পরিষেবা সহ বাণিজ্যিকভাবে এলপিজি নির্ভর বিভিন্ন ব্যবসার পরিচালন খরচ কিছুটা কমবে। এর ইতিবাচক প্রভাব উপভোক্তাদেরও উপরে পড়তে পারে। পদ্মাপাড় তার জন্মভূমি, মাতৃভূমি, হয়তো কর্মভূমিও ছিল, কিন্তু মৌলবাদের চোখ রাঙানিতে বেশি দিন সাহিত্য রচনা দূরস্থ স্বদেশে থাকতেই পারেননি ভুবন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। কার্যত তাড়া খেয়ে চলে আসতে হয়েছিল প্রতিবেশী ভারতে। এপার বাংলার তিলোত্তমা কলকাতার বুকে নিশ্চিন্তের আশ্রয় পেয়েছিলেন, কিন্তু সেখানেও থিতু হওয়া হয়নি তার। কট্টরপন্থীদের আপত্তিতে এ শহর ছেড়েও চলে যেতে হয়েছিল। সেই লজ্জা কাটিয়ে 2 দশক পর সাংস্কৃতিক শহরে এসেছেন তসলিমা। শনিবার 1 আগস্ট রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান। ঘরে ফেরা বড়ই আনন্দের লেখিকার কাছে, কিন্তু আনন্দের মাঝেও আক্ষেপ। বললেন, এ জন্মে আর বুঝি বাংলাদেশে ফেরা হবে না। বাংলাদেশের ইসলাম মৌলবাদের বিরুদ্ধে সদা গর্জে উঠেছেন তসলিমা কলম।
আর তাই তিনি কট্টরপন্থীদের চক্ষুশূল। আজও মুসলিম ধর্মাবলম্বীরা তসলিমাকে খোলা মনে গ্রহণ করতে পারেন না। বাংলাদেশ এত বছর ধরে এত পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, তবু যেন তার হৃদয় প্রসার হয়নি এতটুকু। খালেদা জিয়া, শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূস পেরিয়ে এখন তারেক রহমানের সরকার সেখানে, তবু উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত বিশেষ কমেনি। যতবার বাংলাদেশ কট্টরপন্থার উগ্র রূপ দেখেছেন, ততবারই দূরে বসে প্রতিবাদে মুখর হয়েছেন দ্বিখণ্ডিত লেখিকা। এবার স্বদেশে খুব কাছে এসেছেন তিনি। এবার বাংলা থেকে কি ওপারে যাওয়ার রাস্তা কাছে হলো? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রশ্নের জবাবে ক্ষীণ কণ্ঠে তসলিমা বললেন, বাংলাদেশে আমার ফেরা সম্ভব বলে আমি মনে করি না। আমার বিশ্বাস নেই যে আমি এ জন্মে আর ওখানে যেতে পারবো বলে। যদি তা হয় সেটা অলৌকিক কিছু হবে। তবে কি কলকাতায় থাকবেন আবার পাকাপাকি ভাবে? না, তা নিয়েও নিশ্চিত নন লেখিকা। তবে আবার কলকাতার দুয়ার খুলে গেল তাঁর কাছে, এই পরম প্রাপ্তি বলেই মনে করেন। তসলিমা বললেন, এবার থেকে ঘন ঘন কলকাতায় আসতে পারবো বলে মনে হচ্ছে, কারণ এই সরকার আমার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে তবেই আমাকে এখানে এনেছে। তাই মনে হয় চাইলেই কলকাতায় এসে থাকতে পারবো। এ আমার প্রাণের শহর। চলে যেতে হয়েছিল দুর্বিপাকে পড়ে। তখনকার সরকার চায়নি আমি এখানে থাকি। তৃণমূল সরকারও আমার ফেরা নিয়ে উদাসীন ছিল। এমনই সব ছোট বড় সুন্দর তিক্ত অভিজ্ঞতার কথা তসলিমা হয়তো আরও বিশদে বললেন শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনের অনুষ্ঠানে। তার আগে বাংলাদেশে ফেরা নিয়ে আক্ষেপটুকু যেন হাজার প্রদীপের নিচে অন্ধকারের মধ্যেও রয়ে গেল। প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে খপ্পরে পড়ল মাদক পাচারকারী। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে রেল পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হলো প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া এই প্রোগ্রেসিভ ড্রাগ বা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এই ঘটনায় সুমিত কুমার যাদব, যার বয়স 26 বছর, সেই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃত যুবকের বাড়ি বিহারের ভাগলপুরের তুলসীপুকুর এলাকায়। জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে যে নিউ ফারাক্কা স্টেশন এলাকা দিয়ে বড়সড় মাদকের চালান পাচার হতে চলেছে। খবর পেতে 1 নম্বর প্ল্যাটফর্ম সহ পুরো স্টেশন চত্বরে নজরদারি জোরদার করেন জিআরপি কর্তারা। সেই সময় প্ল্যাটফর্মে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে যুবকের কথার অসঙ্গতি মেলায় তার ব্যাগে তল্লাশি চালান রেল পুলিশ কর্মী। ব্যাগ খুলতে বেরিয়ে আসে প্যাকেট বন্দি 100 গ্রাম মারাত্মক মাদক ব্রাউন সুগার। মালদার কালিয়াচক থেকে এই মাদক সংগ্রহ করেছিল সুমিত। এরপর ট্রেন ধরে তা বিহারের ভাগলপুরে নিয়ে গিয়ে অন্য এক চক্রের হাতে হাত বদল করার পরিকল্পনা ছিল তার। কিন্তু হাত বদলের আগেই নিউ ফারাক্কা স্টেশনে তার সমস্ত ছক ভেস্তে দেয় জিআরপি। ধৃতকে সঙ্গে সঙ্গে নিউ ফারাক্কা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের শিকড় কতদূর ছড়িয়েছে এবং কালিয়াচক ও ভাগলপুরের এই নেটওয়ার্কের নেপথ্যে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার গভীরতা বিবেচনা করে শুক্রবার ধৃত সুমিত কুমার যাদবকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ। উপত্যকায় আবারও ধাবা বসালো সন্ত্রাস। দক্ষিণ কাশ্মীরের কুলগামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো এক পরিযায়ী শ্রমিককে। ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও এক শ্রমিক। দুজনেই ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা এবং কুলগামের একটি ইটভাটায় কাজ করতেন। চলতি মাসে কাশ্মীরে এটি দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি ভিকে বার্দি জানিয়েছেন, কুলগাম জেলার কিলাম গ্রামে নৃশংস হামলার ঘটনাটি ঘটে। হামলায় ঘটনাস্থলেই দীপক নামে এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত ভূপেন্দর নামে অপর এক শ্রমিককে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। গত এপ্রিল মাসে পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন সাধারণ মানুষের মৃত্যুর পর এটি উপত্যকায় সাম্প্রতিক সময়ের বড় হামলা। মাত্র 10 দিন আগেই অনন্তনাগের একটি জনবহুল বাজারে জম্মু কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। তারপরেই কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। উপত্যকার ইটভাটাগুলি মূলত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্ভরশীল। অল্প সময়ের কাজের মরশুম এবং বাজারে ব্যাপক চাহিদা থাকার কারণে এই শ্রমিকরা কর্মস্থলে বসবাস করেন। তথ্য অনুযায়ী 2021 সাল থেকে এই পর্যন্ত কাশ্মীরে জঙ্গি হামলায় 15 জনেরও বেশি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বিগত 2 দশকে কাশ্মীরি অর্থনীতিতে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন এই শ্রমিকেরা।
উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে রুজিরুটির খোঁজে যান। শিল্প প্রশাসনিক অনুমান অনুযায়ী এই সংখ্যা 2 থেকে 4 লাখের মতো বলা হলেও 2011 সালের জনগণনা ও গবেষকদের দাবি অনুযায়ী কেবল কাশ্মীর উপত্যকাতেই পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 11 লাখেরও বেশি। এই ঘটনার পর কাশ্মীর রাজনীতিতে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার পরেই জম্মু ও কাশ্মীরে উপরাজ্যপাল মনোজ সিনহা, ডিজিপি নলিন প্রভাত এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে অপারেশন আরও জোরদার করার এবং জঙ্গিদের নির্মূল করার নির্দেশ দিয়েছি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। বর্বরোচিত এই জঙ্গি হামলা নিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেন, পরিবার প্রতিপালনের জন্য এরা ঘরবাড়ি ছেড়ে বহু দূরে এসে রক্তজল করা পরিশ্রম করেন। এমন অন্ধহিংসার শিকার বানানো চরম নিষ্ঠুরতা। ন্যাশনাল কনফারেন্স তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই মানুষগুলি স্রেফ নিজেদের জীবিকা নির্বাহ করতে এসেছেন। কোনো সভ্য সমাজের এই বর্বরতা মেনে নেওয়া যায় না। নিরাপত্তা ব্যবস্থার নানা দাবির সত্ত্বেও এমন নৃশংস হত্যাকাণ্ড স্তম্ভিত করে। বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা এই আক্রমণকে কাপুরুষোচিত ও বর্বর আখ্যা দিয়ে বলেন, উপত্যকার শান্তি ও স্বাভাবিকতা বিনষ্ট করার লক্ষ্যে এই চক্রান্ত করা হয়েছে।